এক চোরের সম্বন্ধে আরেক চোরের সাক্ষ্য কতখানি গ্রহণযোগ্য সে অবলোপনের বিষয়, এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনও যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। এটা কারণ ওইটা সবচেয়ে স্বচ্ছ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতের থেকে। গতকালও গভর্নর এটা বলছিলেন। দ্বিতীয়ত যেটা আসে সেটা হলো জ্বালানি খাত। দ্বিতীয়ত জ্বালানি খাতের বিষয় আসে, এবং জ্বালানি খাতের চেয়ে দ্বিতীয়ত হবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। জ্বালানি খাতের আসলে হলো 3 নম্বরে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত, প্রযুক্তি খাত। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে। এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয়, এবং এটার বাজার সম্বন্ধেও লোকজনের ধারণা খুব কম। আপনি 100 টাকার অ্যাপকে আপনি লক্ষ টাকায় কিনেছেন, ওইটাকে আবার আপনি ভাড়া দিয়েছেন, আপনি যেটা করবেন বলেছিলেন সেটা করেন নাই, যন্ত্রপাতি এনেছেন পুরানা, এবং দেখেন শেষ বিচারে বাংলাদেশে ইন্টারনেটের গতি পৃথিবীর থেকে কত শ্লথ, এবং একই রকমভাবে দামও কত বেশি, সেহেতু ফলাফলেও ওইটা সেরকমভাবে দেখা গেছে। আর একটা প্রশ্ন ছিল যে কে বেশি দুর্নীতিবাজ। আমি এটা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছি। এই প্রশ্নের উত্তর এক এক জায়গায় প্রথম থেকে আস্তে আস্তে বদল হয়েছে। আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাকি আমলা? আমি উত্তর বদল হতে দেখেছি। প্রথম দিকে এটা ছিল রাজনীতিবিদ বলতো, তারপরে ব্যবসায়ী বলতো, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সবাই মিলে আমলার কথা বলেছে। আমলাদের কথাই পরে জোর দিয়ে কিন্তু এখানে এসেছে। অর্থনীতি তো হয় সাদা, হয় কালো, হয় না। আমি পরিশ্রম করতেছি, উন্নয়ন কিছু না কিছু তো হচ্ছে, আয় তো হচ্ছে, জিডিপি তো আয়, এবং এটার পিছনে তো কর্মসংস্থান আছে, সেই তো বৈদেশিক ঋণ আছে, রেমিটেন্স ইনকাম হচ্ছে, কৃষক শ্রমিক কাজ করছে। ইস্যুটা তো এই জায়গা না। ইস্যুটা তো হলো যে রাষ্ট্রের যে নীতিমালা, সেইটা আমার উন্নয়নের পক্ষে কতখানি সহায়ক হয়েছে, নাকি ওই উন্নয়নের নীতিমালা আমার সবচেয়ে অসুবিধাগ্রস্ত মানুষকে বঞ্চিত করেছে। এইটা হলো বিষয়। তার মানে হলো হোয়াট ইজ দ্য গ্রোথ ফরগন, আমি কি পেলাম না, যেটা পাওয়ার কথা ছিল, কতখানি হয়েছে। এটা যে কোনো দাঁড়ায় থাকলেও আস্তে আস্তে উন্নয়ন হয়। দেশের ভিতরে তথ্য উপাত্ত আমরা সংশয় প্রকাশ করেছি, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে তথ্য উপাত্তের পুনর্মূল্যায়ন করা হয় নাই। আমাদের একটা রিকমেন্ডেশন হলো যে সরকারের ডেটা কমিশন করা দরকার, ডেটা এক্সপার্ট গ্রুপ করা দরকার, যারা এই বিষয়াদিগুলোকে পুনর্মূল্যায়ন করবে পেশাদারিত্ব দৃষ্টিভঙ্গি থেকে, এবং প্রয়োজন হলে পরে যে টাইম সিরিজ ডেটা, যেটা সময় ভিত্তিক সারণী তৈরি হয়, সেইটা তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওগুলি নতুন পুনর্মূল্যায়ন হয়ে নতুনভাবে ওই তথ্য উপাত্ত আন্তর্জাতিক ক্ষেত্রে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগেরটাই বহাল থাকবে। সেহেতু যতক্ষণ পর্যন্ত সরকার এটা না করে, সরকার না নিয়ে যাচ্ছে, ততক্ষণ হবে না। কিন্তু তারপরেও আমার এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ, তারপরেও যেই সমস্ত মাপকাঠি আছে তার উপরে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এখন আসলেই, আমি তো অন্যান্য দেশ নিয়ে কাজ করি জাতিসংঘে, আমি আপনাদের বলতে পারি এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না। এইটা কোনোভাবেই মিলে না। আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা এতক্ষণ রাজনীতি বলেছেন না, আমি আপনাদের রাজনীতি বলি। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? এতক্ষণ রাজনীতি বলেছেন, আমি একটু রাজনীতি বলি। এই রাজনীতি আপনার মনে রাখে কেউ কাজ করতে পারবে, যেটা আদৌ কোনো প্রয়োজন নাই? যারা এটা নিয়ে তদবির করেন, ভালো করে দেখেন তাদের গোড়া কোথায়। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।